র্যাব বিলুপ্তি সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিশন। গুম, ক্রসফায়ার সহ নানা বিতর্কিত কাজের জেরে এ সুপারিশ দলটির। এছাড়া পুলিশ কমিশনের রূপরেখা আর উপজেলা পর্যায়ে নাগরিক কমিটির প্রস্তাবও করেছে বিএনপি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সরকারি হিসেবে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার জেরে প্রাণ হারান ৪৪ জন পুলিশ সদস্য। ৫ আগস্টের আগে পরে অনেক থানায় ভাঙচুর, আগুন আর অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। পুলিশের ওপর এমন জনরোষ আগে কখনোই ঘটেনি। শেখ হাসিনার পতনের পর এক প্রকার মনোবল হারিয়ে ফেলে পুলিশ সদস্যরা। এমন বাস্তবতায় রাজনৈতিক দলগুলো থেকেও পুলিশ সংস্কারের সুপারিশ নিচ্ছে সরকার গঠিত কমিশন। এরই মধ্যে নিজেদের সুপারিশ দিয়েছে বিএনপি। এ নিয়ে মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। বাহিনীকে দিক নির্দেশনা দিতে পুলিশ কমিশন, স্থানীয় পর্যায়ে সহায়তার জন্য উপজেলা ভিত্তিক নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি পরামর্শ দলটির। আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নির্ধারণ করা। শুধু পুলিশ সংস্কার নয়, র্যাব বিলুপ্তির জন্য সুপারিশ করেছে বিএনপি। র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন, যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, উন্নত দেশের মতো পুলিশকে একটি নিরপেক্ষ বাহিনীতে রূপান্তরের পক্ষে বিএনপি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীতে ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফার রাষ্ট্র সংস্কার নিয়ে কুমিল্লায় এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগ বিএনপি। কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে কর্মশালায় যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। কর্মশালায় অংশ নেওয়া নেতাদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। সমাপনী বক্তব্যে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপির ওপর মানুষের যে আস্থা রয়েছে তা ধরে রাখতে হবে। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। ৫ই আগস্ট থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ৮৮ মামলায় ৭০ জন গ্রেপ্তার। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে সংখ্যালঘুদের উপর হামলার বেশিরভাগই রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে। কিন্তু গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে কার রাজনৈতিক পরিচয় কি তা বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশে বসবাসরত রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছর সেপ্টেম্বর-অক্টোবরে বিশ্ব দরবারে রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫৪০ জন পদবঞ্চিতের অভিযোগ নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছে। তার প্রেক্ষিতে বাছাই করে উপসচিব থেকে সচিব পদমর্যাদার ৭৪৬ জনকে সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে দ্রব্যমূল্যের প্রশ্নে প্রেস সেক্রেটারি জানান, বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। ৬ বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধিকাংশ ছাত্র সংগঠন এ সিদ্ধান্তে ঐক্যে পৌঁছেছে। তবে ছাত্রদল সহ কয়েকটি সংগঠন বলছে, ডাকসু নির্বাচন করার মতো পরিবেশ এখনো হয়নি।
দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। এরপর আর নির্বাচন হয়নি। শিক্ষার্থীরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর কোনো উদ্যোগ দেখা যায়নি। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি উঠেছে ছাত্র সংসদ নির্বাচনের। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় রাজনীতির চর্চার ধরন কেমন হবে তা নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ডাকসু নির্বাচনটা একটি দ্রুততম সময়ে হওয়া দরকার। প্রাথমিকভাবে আমাদের ইচ্ছা আমরা ফেব্রুয়ারির মধ্যে যদি করে ফেলতে পারি সেটা শিক্ষার্থী এবং প্রশাসনের জন্য ভালো হবে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানাচ্ছে ছাত্র সংগঠনগুলো। এমনকি এখনো নির্বাচন করার মতো পরিবেশ নেই বলে আপত্তি করছে কিছু ছাত্র সংগঠন। কোনো গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ এবং ছাত্র সংসদের যে নীতিমালা, সেই নীতিমালা সংস্কার, এই দুইটা কাজ যদি 2 মাসের মধ্যে হয়, যদি 3 মাসের মধ্যে হয়, তাহলে চতুর্থ মাসেই ডাকসু ইলেকশন হইতে পারে। শিক্ষার্থীদেরকে এই পর্যাপ্ত সময়টুকু নিশ্চিত করেই তারপর ডাকসু নির্বাচন বা বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচন হলে সেটি অত্যন্ত কল্যাণকর হবে এবং এটি কার্যকর হবে। কিন্তু আপনি যদি অনেক দ্রুত অথবা খুব তাড়াহুড়ো করে যদি ডাকসু করেন, তাহলে ডাকসুর যে প্রতিফলন, আমরা যেটি 19 সালে যে ডাকসুর প্রতিফলন ব্যর্থ হয়েছে, সেটি আবারও ব্যর্থ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত নির্বাচন চায়। তারা মনে করছে লেজুরভিত্তিক রাজনীতির অপসংস্কৃতি নিরসনে ডাকসু হতে পারে সমাধান। সকলে মিলে আমরা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেন ছাত্র সংসদ নির্বাচন শুরু হয় একটা ক্যাম্পাস থেকে অন্তত, সেই ক্ষেত্রে আমরা সকলে একসাথে কাজ করব। মিনিমাম তো 2 মাসের অন্তত একটা প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও প্রয়োজন রয়েছে, আবার ছাত্রদেরও প্রয়োজন রয়েছে। তো সে আলোকে আমরা সেটাকে ফেব্রুয়ারি-মার্চই উপযুক্ত বলে মনে করছি। ছাত্রদের বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রক্টর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের নতুন চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সদ্য সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি দমন কমিশনের অপর 2 জন সদস্য হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিকে ডক্টর আব্দুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 29 অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে মঈনুদ্দিন আবদুল্লাহ এবং 2 কমিশনার জহুরুল হক ও আসিয়া খাতুন পদত্যাগ করেন। এরপর থেকে পদ 3টি খালি ছিল। ন্যায় বিচারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দুপুর 1টায় শুরু হওয়া এ সমাবেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণ অভ্যুত্থানে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্বজনরা অংশ নেন। যেসব পরিবারের সদস্যরা এখনও নিখোঁজ রয়েছেন তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন দাবি তুলে ন্যায় বিচারের আহ্বান জানান। এছাড়া জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন। আমি আজকের এই সমাবেশ থেকে নিরপরাধ পিটিআর ভাইদের মুক্তির দাবি করছি। আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। সারা দেশে নদ নদীর সংখ্যা 1156টি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তথ্য যাচাইয়ের পর এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে তালিকা প্রকাশ করে নৌ মন্ত্রণালয়। সেমিনারে জানানো হয়, স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হলেও নদ নদীর প্রকৃত সংখ্যা নির্ভুলভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। নদী গবেষণা ইনস্টিটিউটের হিসেবের সাথে নদী কমিশনের হিসাব এবং এই 2 সংস্থার সাথে পানি উন্নয়ন বোর্ডের হিসাব মেলে না। তাই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 2 মাসের মধ্যে নদীর সঠিক তালিকা প্রস্তুতের উদ্যোগ নেয়। আগামী বাংলা নববর্ষের দিন নদী ও খালে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানায় নৌ মন্ত্রণালয়। অনুষ্ঠানে 2 উপদেষ্টা জানান, নদীর দখলদারদের তালিকা চূড়ান্ত হয়েছে, একই সাথে দূষণকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
৭৯ জন নাবিক ও জেলেকে নিয়ে বাংলাদেশের দুটি জাহাজ ভারতীয় কোস্টগার্ড ছিনিয়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। আটক নাবিকদের স্বজনরা রয়েছেন উৎকণ্ঠায়। জাহাজে আটক নাবিকদের উদ্ধারে সরকারি পর্যায়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন তারা। গত ২৪ নভেম্বর এফভি মেঘনা ৫-এ ৪২ জন ও ২৭ নভেম্বর এফভি লায়লা ২-এ ৩৭ জন নাবিক ও জেলে মাছ শিকারে সাগরে যায়। জাহাজ মালিকরা জানান, রোববার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটিকে ঘিরে ফেলে নিজেদের জলসীমায় নিয়ে যায়। সোমবার সকালে ছেড়ে দেওয়ার কিছু সময়ের মধ্যে আবারও ধরে নিয়ে যায়। ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে, এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না। ওইটা আমাদের এরিয়ায় ছিল, এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা ডিটেলসটা আমরা দিয়ে দিছি। তো আসলে এখানে সবসময় ফিশিং করে, এখান থেকে কখনো ধরে নেওয়ার কোনো আসলে নাই, নজির নাই। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা জানাচ্ছে, জাহাজ দুটির বর্তমান অবস্থা ভারতের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইলের মধ্যে। প্রতিটি জাহাজে ৫-৬ জন করে কোস্টগার্ডের অস্ত্রধারী সদস্যরা পাহারায় রয়েছে। সবশেষ মঙ্গলবার সকালে স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিকপক্ষের। এছাড়া অপহৃতদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সাথে সাথেই এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। আমাদের চুয়াসব যে নৌ গ্রাউন্ড আছে আর কি, সেই গ্রাউন্ডের কাছাকাছি তারা এই মাছটা ধরতে ছিল এবং আমাদের সীমানায়, এটা ভারতীয় কোনো সীমানা নয়, সেখানেই তারা মাছ ধরতে ছিল এবং তারা ওখান থেকে অপহৃত হয়েছে। বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ছিনতাইয়ের ঘটনা এর আগে কখনো ঘটেনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলুর বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা। এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার রাজধানীর পল্টনে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অনিয়মের অভিযোগে বাদ দেওয়া হয়েছে টিসিবির ৪৩ লাখ কার্ড। নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে বাজারের চেয়ে কম দামে নিত্যপণ্য সরবরাহ করত টিসিবি, কিন্তু বিদায়ী সরকারের টিসিবি কার্ড বিতরণে দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠে। অন্তর্বর্তী সরকার যাচাই বাছাই করে কার্ড সংখ্যা ৫৭ লাখে নামিয়েছে। এদিকে চলতি বছর আলুর বাজার লাগামহীন হয়ে পড়ে, প্রতি কেজির দাম ছাড়ায় ১০০ টাকা। বাণিজ্য উপদেষ্টা জানান, উৎপাদন, চাহিদা ও সরবরাহ পর্যায়ে তথ্যের দুর্বলতা সহ নানা কারণে আলুর দাম নিয়ন্ত্রণে এই ব্যর্থতা। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরও ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়, সেটার ব্যাপারে আমি যথেষ্ট সজাগ থাকবো, এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টের একটি প্রতিষ্ঠান তেল চিনির উৎপাদন বন্ধ করায় বাজারে চাহিদা মেটানো চ্যালেঞ্জিং হয়েছে। বাস্তবতা মেনে ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিয়াকশন টের পাচ্ছেন না। আমি যখন গতকাল তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নিই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম, তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। ব্যবসায়ীরা বলেন, আগামীতে ভূ রাজনৈতিক সুবিধা নিতে বাণিজ্যিক কৃষিকে জোর দিতে হবে। জমির স্বল্পতা বিবেচনায় বাড়াতে হবে উৎপাদনশীলতা। আগামী দিনে কিন্তু ধানের পাশাপাশি যেন কৃষকের লাভ হয়, এই ধরনের পণ্য যদি আমরা উৎপাদনে যাই, তাহলে কিন্তু কৃষক উপকৃত হবে। তখন কিন্তু আমাদের কিন্তু ভ্যালু অ্যাডেড কৃষি নিয়ে চিন্তা করতে হবে। এ সময় কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেরা প্রতিবেদনের জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হরিশাহ সহ ১০ সাংবাদিককে মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংকট সৃষ্টির পর দাম বাড়ানো হলেও ভোজ্য তেলের বাজারে কারসাজি থেমে নেই। বিক্রেতারা এখনো মজুত করে বাড়তি মুনাফা করার চেষ্টা করছেন, অভিযোগ ক্রেতাদের। এমন পরিস্থিতিতে বাজারে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহের আহ্বান ভোক্তাদের। প্রায় ২ সপ্তাহ ধরে ভোজ্য তেলের বাজারে সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ায় সরকার। তবে এখনও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। ক্রেতাদের অভিযোগ, এখনও কারসাজির চেষ্টায় ব্যবসায়ীরা। এমন অভিযোগের পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। পুরাতন দামে কেনা সয়াবিন তেল মজুত করার প্রমাণ মেলে। ২-৩ পিস মাল হলো কি আমরা আমাদের পার্সোনাল কিছু কাস্টমার আছে, তাদের জন্য রাখছি।
তো এটা মানে এটাও ওনারা বুঝতে চাচ্ছে না। সরবরাহটা ঠিকভাবে থাকা উচিত, এটা আমি মনে করি সবসময়। কারণ সাধারণ পাবলিক যারা আমাদের মতো মধ্যবিত্ত আয় করে তাদের জন্য তো এটা কষ্টকর। ভোজ্য তেল সহ অন্য নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পর্যায়ে কারসাজি হচ্ছে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আমরা বাজারে এসে যেটা দেখলাম, এখানে কিছু খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের, কিছু কতিপয় ব্যবসায়ীদের কারসাজি আছে। তারা তেলের মূল্য বৃদ্ধির সংবাদটা পেয়ে তেলটা স্টক করে ফেলেছেন। আমরা সেই তথ্য নেওয়ার জন্য আমরা বিভিন্ন বাহিনীর সহযোগিতা নিচ্ছি। আমরা যেখানে যে তথ্য পাবো সেখানে আমরা অভিযান পরিচালনা করব। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে খুচরা দোকানের পাশাপাশি মিল কারখানাতেও নজরদারি পরামর্শ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ